আসসালামু আলাইকুম সবাইকে। আবার চলে আসলাম আমাদের পঞ্চম অধ্যায়ের সেকেন্ড ক্লাসে। আজকে আমরা অ্যালগরিদম ও ফ্লোচার্টের বিভিন্ন সমস্যার সমাধান করব। এর আগে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টের একদম বেসিক অ্যালগরিদম কী জিনিস, ফ্লোচার্ট কী জিনিস সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাছাড়াও কিছু থিওরিটিক্যাল জিনিস আলোচনা করেছি প্রথম ক্লাসে, আশা করি সেটা তোমরা দেখে নিয়েছো। সো এখন আমরা যেটা শিখব সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেই প্রবলেমগুলোর অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখব, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করে এটার বেসিক জিনিসটা জানা থাকতে হবে যদি তুমি সি প্রোগ্রামিংও পারতে হয়। কারণ সি প্রোগ্রামিং, মনে করো লিপিয়ারের সি প্রোগ্রামিং কীভাবে করবো, তো লিপিয়ারের শর্তটা তোমাকে আগে জানতে হবে। সেই শর্তগুলো আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে আলোচনা করে ফেলবো। কিছু গুরুত্বপূর্ণ, দরজা বন্ধ করে দিও, কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে প্রবলেমের হচ্ছে আমরা সমাধান করবো ইনশাল্লাহ, যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসে। তো সবাই যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করব। যারা রেকর্ডেড দেখতেছো তারা একটু টেনে ক্লাসটা দেখো। রায়হান, আলহামদুলিল্লাহ ভালো আছি। পিয়া চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। চলে আসছে দীপ, ওকে। আর্নিকা চলে আসছে, ওয়েলকাম ব্যাক। ওকে, নাইম আহমেদ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসমিন মুক্তা, ভেরি গুড। ওকে, সবাই চলে আসো, চলে আসো। সূর্য চলিয়াইছে, আচ্ছা। রিচা, এখানে রিচাও আছে, রিচিও আছে, বাহ, খুবই ভালো। তা আমরা যদি দেখি, আমরা আগের ক্লাসে কি কিছু যেমন হচ্ছে এই অ্যালগোরিদম কি জিনিস এগুলো আমরা দেখেছি। তারপরে হচ্ছে অ্যালগোরিদমের পরে এই ফ্লো চার্ট কী জিনিস এগুলো আমরা দেখেছি। তারপরে হচ্ছে ফ্লো চার্টের এক্সাম্পলও আমরা দেখেছি। এখন আমরা এই যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ এই সমস্যাগুলো আমরা সমাধান করব, ঠিক আছে। রুহি, আনিশা, তারপর হচ্ছে মোকারিম চলে আসছে, মোহাম্মদ করিম, আচ্ছা, তারপরে সবাই চলে আসছে। ওকে, চলে আসো, চলে আসো। আমরা সর্বপ্রথম যে সমস্যাটা সমাধান করব, সহজ সরল সিম্পল এবং একটি নর্মাল, ঠিক আছে, নর্মাল একটি সমস্যা। সেটা কি, একটি সংখ্যা জোড় না বিজোড় এটা নির্ণয় করা। আমি তোমাকে বললাম বলো তো ভাইয়া 11 জোড় না বিজোড়, তুমি তো মুখস্থ, তোমার মুখস্থ, তুমি জানো 11 বিজোড়, কিন্তু এটা বের করব কিভাবে, এটা আমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাবো কিভাবে যে 11 বিজোড় সংখ্যা। 20 জোড় না বিজোড়, তুমি তো খুব ইজিলি বলে ফেলবা যে 20 একটি জোড় সংখ্যা। কিন্তু এটা কিভাবে জোড় সংখ্যা, কিভাবে এটা প্রমাণ করব, সেটা হচ্ছে আমাদের জানতে হবে। তোমরা এখানে অনেকেই জানো, অনেকেই জানো, দেখি তোমরা আমাকে একটু বলো তো, কোন একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা আমরা কিভাবে নির্ণয় করব? কোন একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা কিভাবে নির্ণয় করব? বলো বলো বলো, সবাই বলো, কোন একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা নির্ণয় করব আমরা কিভাবে? দীপদত্ত অলরেডি বলেছে 2 দিয়ে ভাগ করে। আর কেউ? ওকে ওকে, 2 দিয়ে ভাগ করে। অনেকে বলছে 2 দিয়ে ভাগ করে, সাথে বলছে 2 দিয়ে। ওয়াও, তোমরা তো সবই পারো দেখি, ভেরি গুড ভেরি গুড, ইয়েস। 2 দিয়ে ভাগ করে, যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই, মনে করো যে 10 জোড় না বিজোড়, জোড়। 11 জোড় না বিজোড়, বিজোড়। কিভাবে নির্ণয় করব? যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগশেষ হয় 0 হবে, না হয় 1 হবে, এর বাইরে কিছু হবে না। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ দুইটা হয়, হয় 0 না হয় 1, এই দুইটার একটা হবে। যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা জোড়, আর যদি ভাগশেষ 1 হয় তাহলে সেটা বিজোড়। দেখো কিভাবে, 10, এই 10 যে জোড় কিভাবে দেখবে, এই 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কয়বার যায়? 5 দুগুণে 10। এখন ভাগশেষ কত? 0।
তার মানে এটা কি, এটা হচ্ছে জোড়। ভাগশেষ যেহেতু শূন্য হয়েছে তাহলে আমাদের এই যে 10, এই 10টা আসলে কি, এই 10টা হচ্ছে আসলে জোড়। এখন একটা বিজোড়ের এক্সাম্পল দেখি। মনে করো 23 বিজোড়। কিভাবে, তুমি দেখো এই 23কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কতবার যায়, 11 দুগুণে 22, তাহলে ভাগশেষ কত হয় 1। তাহলে দেখছো ভাগশেষ কিন্তু 1 রয়ে গেল। তো যদি ভাগশেষ 1 থাকে তাহলে ওই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে আসলে বিজোড়। তার মানে কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হলে সেটা জোড়, ভাগশেষ 1 হলে সেটা বিজোড়। তাহলে ভাগশেষ 0 কখন হয়, যখন এটাকে আসলে একদম নিঃশেষ বিভাজ্য, এটা একদম পুরোপুরি ভাগ যায়। এই যে ভাগশেষ 0 হয়েছে, তো 0 হলে তখন সংখ্যাটা জোড়, আর 0 না হলে সেটা বিজোড়। এখন এই ভাগশেষের চিহ্ন আছে সি প্রোগ্রামিং এ, সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ দিয়ে ভাগশেষ বুঝায়। অনেকে ফ্লোচার্টের মধ্যে অ্যালগরিদমে পার্সেন্টেজ দেয়, তখন মার্কস দিয়ে দেয়, সমস্যা নাই। তবে এই ভাগশেষটাকে আবার এইভাবেও বলা যায় যে মড। এই মড মানে হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। যেমন 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 0। এটা কিভাবে লিখবো দেখো, এই যে 10কে মড করব 2 দিয়ে, 10 mod 2 মানে 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, এটা বের করতে হবে। সো 10কে 2 দিয়ে ভাগ করলে এখন তুমি বল এখানে ইকুয়াল কত, ইকুয়াল 5 লিখে দিও না, 5 মানে তো ভাগফল। আমি তো ভাগফল চাই নাই। আমি যদি এরকম লিখতাম যে 10 ভাগ 2, তাহলে তুমি 5 লিখতে পারতা, কারণ এখানে আমি ভাগফল জানতে চাচ্ছি। অথবা ভাগ চিহ্ন এভাবেও দেওয়া হয়, 10 ডিভাইডেড বাই 2, তাহলে তখন তুমি কি লিখতা, তখন 5 লিখতা। কিন্তু আমি যদি মড লিখি অথবা আমি যদি পার্সেন্টেজ লিখি, তখন তুমি এখানে 0 লিখতে হবে। এই মড বা পার্সেন্টেজ, এটার মিনিং হচ্ছে ভাগশেষ কত। সো 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তার মানে ভাগশেষ দেখার নিয়ম হচ্ছে এই মড বা পার্সেন্টেজ। পার্সেন্টেজ আমরা সি প্রোগ্রামিং এ ব্যবহার করব, বাট অ্যালগরিদম ফ্লোচার্টে আমরা এই মড লেখাটা লিখবো, ঠিক আছে। এই মডটা হচ্ছে আমরা লিখবো, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। শোন ভাই 13 মিনিট একটা ঘুম দিয়ে উঠলাম মাত্র, এটা ভালো, এটাকে বলা হয় ন্যাপ। তো এই ন্যাপ নেওয়া ভালো, ঠিক আছে। সবাই হচ্ছে দুপুরের টাইমে, মনে করো হচ্ছে যে সকালে তো সকাল সকাল ঘুম থেকে উঠবা, দিনের কাজ পড়ালেখা যা যা আছে সেগুলো করবা, দুপুরের দিকে দেখবে একটু ক্লান্তি লাগে, ঠিক আছে। সো দুপুরের দিকে লাঞ্চ টাঞ্চ করার পরে তুমি 20 মিনিটের কম, ঠিক আছে, 20 মিনিটের কম একটা ঘুম দিবা, 20 মিনিটের কম একটা ঘুম, এটাকে বলা হয় পাওয়ার ন্যাপ, ঠিক আছে। এই ঘুমটা যদি দাও, এই ঘুম থেকে ওঠার পরে তুমি সকালে যখন তোমার ঘুমটা পরিপূর্ণ হওয়ার পর যখন তুমি ঘুম থেকে উঠো, তখন তোমার কাছে যেরকম ফ্রেশ ফিল হয়, এনার্জেটিক ফিল হয়, মনে হয় যে দিনটা এখন থেকে শুরু করতেছি, অনেক কাজ করতে পারবো, অনেক এনার্জেটিক ফিল হয়। এই 20 মিনিটের ঘুম তোমাকে একদম ঠিক সেম ফিলিংটা দিবে, ঠিক আছে। মানে তোমার দিনটা নতুন করে শুরু হবে, তুমি কাজ আরো অনেক ভালো করতে পারবা। অর্থাৎ মনে করো তুমি 2টা বাজে ঘুমাইলা, 2টা 20-এ উঠলা, তোমার কাছে মনে হলো যে দিনটা মাত্র শুরু হলো, তোমার শরীরে এইরকম এনার্জি ফিল হবে, এবং তুমি এই যে বিকালের কাজগুলো, রাতের কাজগুলো ভালোভাবে করতে পারবা। আর যদি এটা না দাও, এই ন্যাপটা, পাওয়ার ন্যাপটা যদি না নাও, তাহলে সেই ক্ষেত্রে দেখবা যে হচ্ছে ওই বিকালের কাজ আর রাতের কাজটা খুব একটা বেশি অগ্রগতি হবে না। তো এই পাওয়ার ন্যাপটা খুবই জরুরি, ঠিক আছে। সময়ের জন্য নিতে পারেন, আমি নিজেও করতে পারি না, আবার তোমরা হয়তো বা করতে পারো না, কিন্তু যদি সুযোগ থাকে, সুযোগ থাকবে না কেন, 20 মিনিট একটা ঘুম দেওয়া কোনো ব্যাপার না। তুমি লাঞ্চ করে তুমি হচ্ছে একটু ঘুমাই, লাঞ্চ করে এমনি শুইলেও ঘুম চলে আসে। 20 মিনিট বেশি না, 20 মিনিটের বেশি হলে ওটা আর পাওয়ার ন্যাপ থাকবে না, 20 মিনিট, ঠিক আছে। রাতের ঘুমটা প্রপারলি হইতে হবে, আর দুপুরে একটা পাওয়ার ন্যাপ 20 মিনিটের, তাহলে দেখবা যে আসলেই শরীরটা মানে একদম দিনটা নতুন করে শুরু হইতেছে এরকম মনে হবে। তো যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম, এখন আসো আমরা আবার পড়ালেখায় চলে আসি। তো এখন দুটো সংখ্যা জোড় না বিজোড়টা নির্ণয় করা, আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট দুটাই করব, ঠিক আছে। তো প্রথমে আমরা হচ্ছে ফ্লো চার্ট করি, ঠিক আছে। আমরা ফ্লো চার্টটা আগে করি, ফ্লো চার্টটা করাটা ইজি আমার কাছে। দেখো ফ্লো চার্ট যদি আমরা করি, এখানে ফ্লো চার্টটা করি। দেখো প্রথমে আমরা জানি ফ্লো চার্টের শুরুতে কি থাকতে হবে, ফ্লো চার্টের শুরুতে স্টার্ট থাকতে হবে, স্টার্ট, শুরু করি। এখন ইনপুট হিসাবে আমাকে কাকে নিতে হবে, দুটো সংখ্যা একটা সংখ্যা জোড় না বিজোড়, ইনপুট হিসাবে কাকে নিতে হবে, ওই সংখ্যাটাকে আমার লাগবে। ভাই তুমি আমাকে আগে সংখ্যা দাও, কত কত জানতে চাচ্ছ, জোড় না বিজোড়, সংখ্যাটা আমাকে আগে দাও। যদি সংখ্যাটা তোমার হয় 10 হয়, তাহলে আমি জোড় বলবো, 15 হলে বিজোড় বলবো, 18 হলে জোড় বলবো, 20 হলে জোড় বলবো, বাট সংখ্যাটা কত এটা তো আমাকে বলতে হবে। তো এই সংখ্যাটা আমি ইনপুট নিব, তার মানে ইনপুট হিসেবে কে থাকবে, ইনপুট হিসেবে থাকবে আসলে সংখ্যাটা, ঠিক আছে। সো ইনপুট, আমরা সংখ্যাটাকে ধরে নিলাম এ বি সি, তোমার যা মন চায় ধরতে পারো, আমি এন ধরে নিলাম, সংখ্যাটা হচ্ছে আসলে আমাদের এন। আচ্ছা, এবার হচ্ছে আমরা
প্রসেসিং মানে হচ্ছে শর্ত দেখবো, দুটো শর্তের মধ্যে থাকবে। এখন একটা শর্ত চলে আসবে, এখানে প্রসেসিং থাকবে না, ডাইরেক্ট শর্ত চলে আসবে। দেখো এই যে একটা শর্ত চলে আসলো, এই শর্তের মধ্যে আমি বলবো, এখানে ইফ তুমি চাইলে লিখতে পারো, ইফ না লিখলেও সমস্যা নেই, যদি আর কি। শর্তটা হচ্ছে এন মড কত দিয়ে আমরা ভাগ করব, বা ভাগশেষ কত থাকতে হবে, কত দিয়ে ভাগ করব আমরা, 2 দিয়ে ভাগ করব। সো এন মড 2, এটাকে আমরা ভাগ করলে ইকুয়াল যদি 0 হয়, এটা ডাবল ইকুয়াল দেওয়া হয়, একটা ইকুয়াল দিলেও এখানে সমস্যা নাই, বাট অনেকে ডাবল ইকুয়াল দেয়, ডাবল ইকুয়াল দিয়ে সি প্রোগ্রামিংয়ে ডাবল ইকুয়াল দিতে হয়। সো এখানে তুমি চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নাই, ইকুয়াল 0। অর্থাৎ এন কে 2 দিয়ে ভাগ করলে মড যদি 0 হয়, মড মানে ভাগশেষটা যদি 0 হয়, এন কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, আবার নাও হতে পারে, রাইট? 0 হতেও পারে, নাও কিন্তু হতে পারে। তো যদি 0 হয়, যদি হয় তাহলে ইয়েস, ডান দিকে আমরা ইয়েসটা ব্যবহার করবো বেশি, যদি এটা সত্যি হয় ইয়েস। এখন 0 হলে মানে সংখ্যাটা কি, জোড়, অবশ্যই সংখ্যাটা জোড়। তার মানে তখন আমরা বলবো, এই যে এখানে এসে এখন আমরা আউটপুটটা, একটা আউটপুট দেখাই দিব, যে আউটপুটটা কি, এই যে এটা একটা সামান্তরিকে লিখতে হবে। আমরা জানি ইনপুট আর আউটপুট সামান্তরিকে লিখতে হয়, সেখানে আমরা বলে দিব আউটপুট, বা প্রিন্টও বলতে পারি আমরা, আউটপুট ইভেন। ইভেন মানে হচ্ছে জোড়, ইভেন মানে হচ্ছে কি, জোড়। এবার যদি নো হয়, এখানে আমি বলতেছি এন মড 2 ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, এটা যদি সত্যি হয়, কথাটা যদি সত্যি, হ্যাঁ 0 সত্যি, সত্যি হওয়া মানে হচ্ছে জোড় সংখ্যা, কারণ 0 হয়েছে। যদি সত্যি না হয়, নো হয়, তাহলে কি হবে, যদি নো হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো, যে আউটপুটটা কি হবে, আউটপুটটা হচ্ছে অড। অড মানে হচ্ছে বিজোড়। তাহলে দেখো, ভাগশেষ 0 এর কথাটা যদি সত্যি হয় তাহলে জোড়, আর কথাটা মিথ্যা, মিথ্যা মানে কি 1 হবে, 0 হবে না, 1 হবে। তো যদি মিথ্যা হয় কথাটা, তার মানে সংখ্যাটা হচ্ছে বিজোড়। সো এখন আমাদের তো দুইটা আউটপুটে পেয়ে গেছে, এখন আমাদের কোডটা কি শেষ করে দিতে হবে। সো কোডটা আমরা শেষ করব কিভাবে, দেখো এখানে হচ্ছে আমরা একটা বৃত্ত নিব, এটা এই বৃত্তের মধ্যেও আসবে, এটা এই বৃত্তের মধ্যেও আসবে, এরপরে আমরা গিয়ে এন্ড করে দিব, শেষ, এন্ড, শেষ। এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তো আশা করি বুঝতে পেরেছো সবাই। আবারও বলতেছি, ইনপুট হিসেবে আমি এন নিলাম, এবার এখানে শর্ত চেক করব, এন কে 2 দিয়ে ভাগ করলে কি 0 হয় না 1 হয়। তো আমরা 0 দিয়ে চেক করতেছি, যদি এন মড 2 এন কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় এবং এটা কথাটা সত্যি, তার মানে জোড় সংখ্যা। আর যদি কথাটা সত্যি না হয়, মানে 0 হবে না, 0 হবে না মানে কত হবে, ভাগশেষ 0 হবে না মানে কত হবে, 1 হবে। তো 1 হলে সেটা কি হবে, অড হবে। অর্থাৎ 0 হবে না, নো, 0 হবে না। তো 0 না হলে সেটা হবে কি, বিজোড় সংখ্যা। তো এখন হতে পারে সংখ্যাটা আমাদের এদিক দিয়ে আসতে পারে, আবার হতে পারে সংখ্যাটা আমাদের বিজোড় হলে এদিক দিয়ে আসবে। তো যেটাই আসুক না, যেভাবে আসুক না কেন, একসাথে তো শেষে যাইতে হবে, ইন্ড তো করতে হবে। তাই এই যে এদিক দিয়ে গিয়ে আমি ইন্ড করলাম, এদিক দিয়ে এসে আমি ইন্ড করলাম। তবে দুই দিক থেকে যে ইন্ড করবো, সেটা যেহেতু দুইটা লাইন আসতেছে এদিকে, এটাও ইন্ডে যাবে, এটাও ইন্ডে যাবে, একাধিক লাইন, সেই ক্ষেত্রে আমি এখানে একটা সার্কেল অ্যাড করবো, কারণ একাধিক লাইন আসলে আমরা সার্কেল অ্যাড করে সেটা করব। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, সবাই এটা বুঝতে পেরেছো কিনা বলো। সবাই আমাকে বলো এটা ক্লিয়ার কিনা। এটা যদি বুঝে থাকো, এখন এটার অ্যালগোরিদমটা আমরা করব, এই প্রবলেমটার অ্যালগোরিদম করব আমরা। ভাই কতক্ষণ ক্লাস করাবেন, 1:30টার আগে ছুটি দিয়ে দিব। হ্যাঁ প্রিন্ট দিলে হবে, প্রিন্ট দিলে হবে, আগের ক্লাসে তো বললাম। ওকে ক্লিয়ার, বুঝছি। মড কি ভাই, এতক্ষণ কই ছিল, তুমি তো ক্লাসে ছিলা। মড মানে হচ্ছে ভাগশেষ। এই যে এন মড 2, এন মড 2 মানে এন কে 2 দিয়ে ভাগ করলে এই ভাগশেষটা কত হবে লাস্টে, 0 হবে নাকি 1 হবে সেটা আমরা জানি না। তো এই ভাগশেষটা কত হবে, এই ভাগশেষটা বুঝাই হচ্ছে আসলে মড দিয়ে। অর্থাৎ আমি তোমাকে বললাম যে 5/2, তাহলে কত বলবা, 5/2 মানে কত বলবা, 5/5 কে 2 দিয়ে ভাগ করলে আসলে ভাগফল হবে 2, ঠিক আছে, 2 পয়েন্ট সামথিং এরকম, 2 2 গুণে 4, ভাগশেষ 1 হয়। কিন্তু আমি যদি 5 মড লিখি, মড
টু। এর মানে কি জানো? মড মানে হচ্ছে ভাগশেষ কত হবে। 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তো 5 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, ভাগশেষ হচ্ছে 1, তাহলে 1 হবে এখানে। মানে মড মানে হচ্ছে ভাগশেষটা কত সেটা। তো এখন আমরা জানি কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে, কোন সংখ্যাকে n কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, এই কথাটা যদি সত্যি হয় তাহলে সেটা জোড় সংখ্যা। আর এই কথাটা যদি সত্যি না হয়, মানে শূন্য হইল না, শূন্য না হলে কত হবে? 1 হবে। তো শূন্য যদি না হয় তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা বিজোড় হবে, শেষ। এই আর কিচ্ছু না। আগের ক্লাসটা করে নাই, তাহলে আগের ক্লাস না করলে এটা পারা উচিত, কারণ এটা আগের ক্লাস আমি মড টড বুঝেও না, এই ক্লাসে বুঝেছি। এখন আসলে অ্যালগরিদম। তো অ্যালগরিদম আমরা এটা দেখে বুঝতে পারি। দেখো অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা এখানে স্টেপ 1 ধাপ ভিত্তিক ভাবে আমরা লিখব। স্টেপ 1, স্টেপ 1 এর মধ্যে আমাদের কি লিখতে হবে? স্টার্ট, ঠিক আছে, স্টার্ট। এরপরে স্টেপ 2, স্টেপ 2 এর মধ্যে আমাদের ইনপুট নিতে হবে। স্টেপ 2, স্টেপ 2 এর মধ্যে আমরা লিখব যে ইনপুট, ইনপুট কত? n কে নিলাম আমরা ইনপুট, ঠিক আছে। এরপরে স্টেপ 3, এই স্টেপ 3 তে এসে একটু ঝামেলা লাগবে তোমাদের। দেখো স্টেপ 3 তে এসে ঝামেলা কি? মনে করো এটা হচ্ছে স্টেপ 3, দেখো এটা এই আমরা তো এটা স্টেপ 1 লিখলাম, একটু ভালো করে দেখো সবাই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এটা হচ্ছে আমাদের স্টেপ 1, স্টেপ 1। এটা হচ্ছে স্টেপ 2, স্টেপ 3 দিলাম আমরা এটা, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপ 3। 4 কোনটা দিব? এখন 4 এটাও দিতে পারো তুমি, এটাও দিতে পারো, তোমার ইচ্ছা। তো আমরা 4 দিলাম হচ্ছে এইটাকে, এটাকে দিলাম আমরা স্টেপ 4। আর তাহলে 5 দিব কোনটা? এটা হবে স্টেপ 5। আর 6 হবে কোনটা? এটা হচ্ছে স্টেপ 6। ইন্ড হচ্ছে স্টেপ 6। তাহলে এখন দেখো স্টেপ 3 তে আমরা কি বলবো? স্টেপ 3 তে আমরা এই শর্তটা দিব, ঠিক আছে, যে ইফ n mod 2 ইকুয়াল 0, দেখো যদি n mod 2 ইকুয়াল 0 হয়, ঠিক আছে, n mod 2 ইকুয়াল 0, ঠিক আছে। তো এই শর্তটা যদি সত্যি হয় তাহলে স্টেপ 4 এ যাইতে হবে, ঠিক আছে। ইজ ইয়েস বা রাইট যেটাই বলো না কেন, ইজ ইয়েস। যদি n কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 এটা সত্যি ইয়েস হয়, এখানে ইয়েস এর জায়গায় রাইটও লিখতে পারি, ইজ ইয়েস। তাহলে তুমি কোথায় যাবা বলো তো? এই শর্তটা যদি সত্যি হয় তাহলে তুমি এই স্টেপ 3 এর কথাটা যদি সত্যি হয় তাহলে তুমি কোথায় যাবা? স্টেপ 4 এ যাবা, ঠিক আছে। তাহলে বলবো যে দেন গো টু স্টেপ 4। আচ্ছা, তাহলে এখন এই কথাটা যদি সত্যি হয়, স্টেপ 3 এর কথাটা যদি ইয়েস হয়, তাহলে তুমি স্টেপ 4 এ যাবা। কিন্তু এটা তো ইয়েস হবে সবসময় তা না, নো তো হইতে পারে। তো যদি নো হয় তাহলে কোথায় যাবে? স্টেপ 5 এ যাবে। তাহলে এটাও বলে দিতে হবে যে আদারওয়াইজ, যদি মানে এই কথাটা সত্যি না হয়, অন্যথায় আর কি, অন্যথায় গো টু স্টেপ কত? 5। এই লেখাটা তোমার বুঝতে হবে ভালো করে, একটু ভালো করে দেখো। যদি n mod 2 ইকুয়াল 0, এই যে n কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, এই কথাটা যদি সত্যি হয় তাহলে তুমি স্টেপ 4 এ যাও। এই যে দেখো, যদি n mod 2 ইকুয়াল 0 ইজ ইয়েস, দেন গো টু স্টেপ 4। ওকে, স্টেপ 4 এ সে যাবে। কিন্তু যদি এটা সত্যি না হয়, আদারওয়াইজ মানে অন্যথায়, যদি এই কথাটা সত্যি না হয় অন্যথায়, তাহলে কোথায় যাবে? গো টু স্টেপ 5। এই যে স্টেপ 5 হচ্ছে এটা, স্টেপ 5 এসে আসবে। তাহলে এখন আসো স্টেপ 4 এ আমরা যাই। স্টেপ 4 এ কি বলবো আমরা? স্টেপ 4, স্টেপ 4 এ কি ছিল দেখো তো? স্টেপ 4 এ ছিল হচ্ছে আউটপুট ইভেন, ঠিক আছে। বা তুমি বলতে পারো যে প্রিন্ট, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন, দ্য n ইজ ইভেন, যেহেতু আমরা n ধরছি, n ইজ ইভেন, ইভেন নাম্বারও লিখতে পারো, মানে জোড় সংখ্যা। ওকে, এখন আসো এই 4 এর পরে তোমাকে আরেকটা জিনিসও লিখতে হবে। দেখো সেটা কি, সেটা আমি পরে বলতেছি, আমি জাস্ট এখানে একটা দাগ দিয়ে রাখতেছি যেন তুমি বুঝো যে এখানে আরেকটা লেখাও লিখতে হবে। এই যে এই জায়গার মধ্যে আরেকটা লেখা লিখতে হবে স্টেপ 4 এ। কি লিখতে হবে সেটা একটু পরে বলছি। আচ্ছা, এবার আসি স্টেপ 5। স্টেপ 5, স্টেপ 5 এ আমরা কি লিখবো? স্টেপ 5 এ আমরা লিখবো এই আউটপুট অড বা দ্য প্রিন্ট n ইজ অড, ঠিক আছে। এটা লিখবো যে প্রিন্ট মানে আউটপুটটা আর কি, n ইজ অড নাম্বার বা অড, ঠিক আছে, এটা লিখলাম। এবার স্টেপ 5 এর পর স্টেপ 6, স্টেপ 6 হচ্ছে ইন্ড, স্টেপ 6 এটা হচ্ছে ইন্ড। এখন এখানে একটা ঝামেলা আমাদের, এটা অলমোস্ট 99% হয়ে গেছে, একটা জায়গায় ঝামেলা আছে, ঠিক আছে, একটা জায়গায় ঝামেলা আছে।
স্টেপ 4 5 দ্বারা যে আমরা আউটপুট ইভেন আর অড বুঝাচ্ছি এটা উল্লেখ করতে হবে না। এই যে করলাম তো, স্টেপ 4 দ্বারা ইভেন, স্টেপ 5 দ্বারা অড করলাম তো আমরা, তারিন। এখন আসো, এখানে সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে, দেখো মনে করো তোমার সংখ্যাটা জোড় সংখ্যা, তাহলে অ্যালগরিদমটা একটু ভুল কাজ করবে। কেমনে? দেখো প্রথমে n, যেহেতু তোমার সংখ্যাটা জোড় সংখ্যা তার মানে n কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, এটা সত্যি। যেহেতু তুমি মনে করো 10 দিছো n এর মান, তাহলে 10 দিলে n এর মান 10 দিলে 10 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। কথাটা সত্যি, এই কথাটা হচ্ছে ইয়েস। এখন এই কথাটা যদি সত্যি হয় তাহলে কোন স্টেপে যাবে? স্টেপ 4 এ যাবে, রাইট? ওকে, তাহলে সে কিন্তু এই স্টেপ 4 এ চলে আসলো, আদারওয়াইজ আর দেখবে না সে। কেন? কারণ এই কথাটা সত্যি হওয়ার পর এখানেই বলে দিয়েছে তুমি স্টেপ 4 এ চলে যাও। যেহেতু এখানে সে ইনস্ট্রাকশন পেয়ে গেছে স্টেপ 4, তার মানে সে এখান থেকে ডাইরেক্ট স্টেপ 4 এ চলে যাবে, পরে এই লাইনটা আর পড়বে না। তো স্টেপ 4 এ এসে সে কি বলতেছে প্রিন্ট করো দ্য নাম্বার ইজ ইভেন, ঠিক আছে, বা দ্য n ইজ ইভেন। তার মানে n ইজ ইভেন, একটা অ্যান্সার পেয়ে গেছে, তাহলে n ইজ ইভেন আমরা পেয়ে গেছি, n ইজ ইভেন। তো এখন কোথায় যাব? যেহেতু কিছু বলা নাই তার মানে পরের স্টেপে যাব। পরের স্টেপে আবার কি বলতেছে? প্রিন্ট n ইজ অড, আবার বলতেছে n ইজ অড। তাহলে n এর মান দুইটা অ্যান্সার আসতেছে, একবার আসলো ইভেন আর একবার আসলো অড। তাহলে ঝামেলা হয়ে গেল না? যে আমার কথাটা সত্যি হলো, জোড় সংখ্যায় দিলাম, জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে শূন্য, কথাটা সত্যি। সত্যি হওয়ার পর আমাকে স্টেপ 4 এ যেতে বলতে, হ্যাঁ স্টেপ 4 এ আসলাম। ইভেন নাম্বার প্রিন্ট করতে বলতেছে, হ্যাঁ আমি ইভেন প্রিন্ট করলাম, এই যে n ইজ ইভেন এটা আমি প্রিন্ট করলাম। এবার তো আমার কোডটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি শেষ না করে কি করলাম? আমি কিছুই বলি নাই। ইভেনের পরে আমি কি কিছু বলছি কোথায় যেতে হবে না হবে? যদি তুমি না বলো যে কোথায় যেতে হবে না হবে, তাহলে সে পরের স্টেপে অটোমেটিক চলে যাবে। তো পরের স্টেপে সে কি বলে দিয়েছে? প্রিন্ট n ইজ অড, তার মানে সে n ইজ অড এটাও প্রিন্ট করে ফেলতেছে। তাহলে n অ্যান্সার কোনটা? দুইটাই তো তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে। দুইটা তো অ্যান্সার হতে পারে না, একটা সংখ্যা ইভেন অড দুইটা কি হবে? হবে না। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, স্টেপ 4 এর পরে তুমি একটু খেয়াল করো, স্টেপ 4 এ যদি কেউ আসে সে কিন্তু আর স্টেপ 5 এ কখনো যাবে না। দেখো, কেউ যদি এই কথাটা যদি সত্যি হয়, স্টেপ 4 এ কেউ আসে যে হ্যাঁ সংখ্যাটা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, এবার স্টেপ 4 এ এসে ইভেন করতেছে, এরপরে কি সে আর স্টেপ 5 এ যাবে? সে কখনো আর স্টেপ 5 এ যাবে না। সে এখান থেকে এসে ডাইরেক্ট এন্ড করে দিবে, স্টেপ 6 এ চলে যাবে। তার মানে স্টেপ 4 থেকে কোথায় যায়? স্টেপ 4 থেকে সরাসরি স্টেপ 6 এ যায়। তো দ্যাটস ওয়াই তুমি এই স্টেপ 4 এর পরে ওইখানে তোমাকে বলে দিতে হবে, কেউ যদি স্টেপ 4 এ আসেও তাহলে তাকে এই জায়গায় বলে দিতে হবে যে দেন গো টু স্টেপ 6, মানে এন্ড করে দাও তুমি স্টেপ 6। তাহলে এই কথাটা তোমাকে উল্লেখ করে দিতে হবে মাস্ট। এই যে দেখো, এখন যদি কেউ আসে যে কোনো সংখ্যার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, কথাটা সত্যি, তাহলে এখন স্টেপ 4 এ যাবে, আসলো দ্য নাম্বার ইজ ইভেন, ইভেন প্রিন্ট করলো, করার পরে দেখো আবার ওই লাইনে বলা আছে যে ওই স্টেপ 4 এ বলা আছে এবার তুমি স্টেপ 6 এ চলে যাও, তাহলে সেই স্টেপ 5 এ না গিয়ে ডাইরেক্ট স্টেপ 6 এ এসে এন্ড করে দিবে। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি বলতে পারো যে ভাইয়া বুঝলাম স্টেপ 6 থেকে স্টেপ 6 এ আমি চলে যাব 4 থেকে, তাহলে স্টেপ 5 থেকে আমি ডাইরেক্ট স্টেপ 6 এ যাব, এটা বলা লাগবে না? না, এটা বলা লাগবে না। কেন বলা লাগবে না? দেখো, মনে করো এখন তুমি n এর মান একটা বিজোড় সংখ্যা দিলা, 11 দিলা। তো এখন 11 কে 2 দিয়ে ভাগ করলে, n কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু শূন্য হবে না। 11 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়, তো শূন্য হবে না। এই কথাটা ইয়েস হলে আমি স্টেপ 4 এ যেতাম, কিন্তু এই কথাটা ইয়েস না, তার মানে আদারওয়াইজে যাব। আদারওয়াইজ মানে নো তে চলে যাচ্ছে, ইয়েস এর আদারওয়াইজ হবে নো। সো নো তে আমরা কি বলতেছি? গো টু স্টেপ 5। যেহেতু 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হয় নাই, মানে আদারওয়াইজে যাব আমরা, আদারওয়াইজ গো টু স্টেপ 5, এর স্টেপ 5 এ যাব। তো এখান থেকে স্টেপ 5 এ আসলাম, এসে আমি প্রিন্ট করতেছি দ্য নাম্বার ইজ অড। তার মানে আমি কিন্তু ইভেন প্রিন্ট করতেছি না, এই নাম্বার 4 এ কিন্তু আমি যাই নাই, আমি ইভেন প্রিন্ট করতেছি না, অড প্রিন্ট করতেছি। ওকে, অড প্রিন্ট করলাম, করার পর এখন কি আমার কোডটা শেষ হয়ে যাওয়া উচিত? তো আমাকে বলতে হবে না তুমি স্টেপ 6 এ যাও, কারণ স্টেপ 5 এর পরে যদি কিছু না বলো তুমি কোথায় যেতে হবে, সে অটোমেটিক স্টেপ 6 এ যাবে, আর স্টেপ 6 এ এন্ড আছে। এই জন্য আমাকে এখানে এক্সট্রা করে বলে দেওয়ার দরকার নাই দেন গো টু স্টেপ 6, কারণ সে অটোমেটিক স্টেপ 5 এর পর স্টেপ 6 এ যাবে। যদি এমন হইতো যে না তুমি স্টেপ 6 এ না যেয়ে স্টেপ 7 এ যেতে হবে, একটা ধাপ তোমাকে অতিক্রম করে চলে যেতে হবে, জাম্প করে চলে যেতে হবে, তখন তোমাকে বলে দিতে হবে। যেমন এখানে স্টেপ 4 থেকে স্টেপ 6 এ যাইতে হবে, 5 কে জাম্প করে যাইতে হবে, সেজন্য তোমাকে বলে দেওয়া লাগবে যে দেন গো টু স্টেপ 6। ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা বলো? বলো সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ইকুয়াল ইকুয়াল ওটা আসলে সি প্রোগ্রামের একটা ভাষা, তো তুমি এখানে ডাবল ইকুয়াল দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে? সবাই একটু বলো তো এটা বুঝতে পেরেছো কিনা?
ওকে, সবাই মজাদার ভাবে বুঝতে পারছো, যাক ভালো। এবার আসো। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ও নাইস, সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, তাহলে দেখছো আমরা হচ্ছে এখন তুমি বলতে পারো ভাইয়া মনে করেন পরীক্ষার মধ্যে আসছে অ্যালগোরিদম, তো এখন আমি অ্যালগোরিদম করার জন্য বুঝি আমার ফ্লো চার্ট এঁকে এরকম স্টেপ দেখে তারপর করতে হবে না, তুমি কয়েকটা প্র্যাকটিস করো এরকম, ঠিক আছে? এই এখন তুমি কয়েকটা এরকম প্র্যাকটিস করো যে অ্যালগোরিদম ফ্লো চার্ট একসাথে আঁকা আঁকি করো, অ্যালগোরিদমে কখন গো টু দিতে হবে সেটা তুমি ফ্লো চার্ট দেখে দেখে করো। তুমি কয়েকটা করার পর তোমার আর ফ্লো চার্ট লাগবে না, তুমি অটোমেটিক পারবা, ঠিক আছে? অটোমেটিক পারবা, ফ্লো চার্ট ছাড়াই সরাসরি অ্যালগোরিদম করতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, এখন এটা গেল, এখন আসো খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম সলভ করব আমরা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে? লিপ ইয়ার বা অধিবর্ষ। লিপ ইয়ার মানে আশা করি তোমরা সবাই জানো, যেই বছর ফেব্রুয়ারি মাস 29 দিন হয়। ফেব্রুয়ারি মাস কদিনে হয়? 28 দিনে হয়। কিন্তু কিছু বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। নর্মালি হিসাব করতে গেলে 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস 28 দিনে 29 দিনে হয়, আর নাইলে তোমার হচ্ছে 28 দিনেই থাকে, ঠিক আছে? তো এখন কোন কোন বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, কোন কোন বছর, এটা তোমাকে জানতে হবে যে কোন কোন বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। যেমন 2024, এটা কি ফেব্রুয়ারি মাস কয় দিনে ছিল বলো তো? ফেব্রুয়ারি মাস কয় দিনে ছিল 2024 সালে? আমরা মনে করো আমরা জানি, তারপরে হচ্ছে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে একটু ক্যালেন্ডারটা বাইর করি, ঠিক আছে? চলো আমরা একটু ক্যালেন্ডার বাইর করি। $2024 ক্যালেন্ডার, এখান থেকে দেখা যাবে। ওকে, এই যে এখানে 24 ফেব্রুয়ারি মাস, আমরা যদি একটু দেখি যে ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল, দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাস 29 দিন ছিল, কিন্তু 2024 সালে ছিল, 2024 সালে ফেব্রুয়ারি মাস 29 দিন ছিল, ঠিক আছে? এবার আসো 2025 সালে আসে, 2025 সালে, হ্যাঁ। তাহলে এখন মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এই যে দেখো এখানে কিন্তু আবার 28, দেখছো এখানে কিন্তু আবার 28 দিনে শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি মাস। 2025 সালে ফেব্রুয়ারি মাস 28 দিনে শেষ হয়ে গেছে। আর 2026 সালেরটা তো তোমরা জানো, 2026 সালেও 28 দিনে শেষ হয়ে গেছে। এই যে দেখো ফেব্রুয়ারি মাস 28 দিনে শেষ হয়ে গেছে। তো 2026 সাল তো গেল, 2028 সালে কি হবে দেখি তো? 27 সালেও 28 দিনে হবে, ঠিক আছে? এবার 2028 সালে ফেব্রুয়ারি মাস কি হবে দেখো, 2028 সালে আবার ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে, ঠিক আছে? সো কারো কোনো যদি স্পেশাল কোনো প্ল্যান থাকে তোমরা এই দিনে করবা, ঠিক আছে? এই 2028 সালের 29 তারিখে করবা, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের 29 তারিখে কোনো একটা স্পেশাল কিছু একটা করবা, থাক। আর স্পেশাল জিনিসটা আমি আর বলার দরকার নেই, তোমরা ভালো জন্য বুঝো যে স্পেশাল জিনিসটা দরকার রাখে, ঠিক আছে? তো এখন করলা 28 সালে ফেব্রুয়ারি মাসে 29 তারিখে, তো করলে কি হবে, এই 29 তারিখ প্রতি 4 বছর পর পর আসবে, কারণ 2029 সালে ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে না, 30 সালে হবে না, 31 সালে হবে না, আবার ওই 2032 সালে এটা আসবে। তার মানে তোমার এই দিনটা 4 বছর পর পর আসবে, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, আমরা এখন এই কোন সালে আসলে, কোন সালে আসলে তোমার হয়, এটাকে কি বলা হয়, 29 দিনে হয় কোন সালগুলোতে? আমরা দেখতে পাচ্ছি 4 বছর পর পর, বাট কোন সালগুলো এটা সরাসরি কিভাবে আমরা বের করব, ঠিক আছে? এটা বের করার কিছু উপায় আছে, সেই উপায়গুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? চলো সেই উপায়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, উপায়গুলো আমি বলতেছি। নাম্বার 1 বের করার উপায়, নাম্বার 1, 1 নম্বর উপায় হচ্ছে কোন বছরকে, কোন বছরকে যদি 400 দিয়ে সরাসরি ভাগ যায়, অর্থাৎ 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। 1 নম্বর কন্ডিশন, 400 দিয়ে যদি আমি ভাগ করি, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেটা লিপ ইয়ার।
সোজা হিসাব, কোন সালকে, যেমন 2000 সাল, 2000 সাল কিন্তু লিপ ইয়ার ছিল। কেন? 2000 সালকে সরাসরি 400 দিয়ে ভাগ যায়। 400 দিয়ে ভাগ গেলে কত হবে? এখানে 5 বাদ যাবে, ঠিক আছে? 5 বাদ যাবে, এটা শূন্য হয়ে যাবে। তার মানে কোন সালকে যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার। ওকে, কোন সালকে 400 দিয়ে ভাগ গেলে সেটা লিপ ইয়ার। সো এটা হচ্ছে 1 নম্বর শর্ত। এখন কি আর কোনো শর্ত নাই? আচ্ছা, আরো শর্ত আছে। এখন তুমি বলতে পারো ভাই 2024 এটা তো 400 দিয়ে ভাগ যায় না, কিন্তু এটা তো লিপ ইয়ার ছিল, তাই না? একটু আগে আমরা দেখলাম 2024 সালেও কি ছিল? ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল। তো 2024 সালে যদি ফেব্রুয়ারি মাস 29 দিনে থাকে, 2024 সালে ফেব্রুয়ারি মাস যদি 29 দিনে থাকে, তাহলে সেটা কিভাবে হলো? কারণ 2024 সালকে তো 400 দিয়ে সরাসরি ভাগ যায় না, কারণ এই যে 5 বাদ দিলে 2000 হয়, 24 ভাগশেষ থেকে যায়। তো ভাগশেষ তো শূন্য হয় না, মানে ভাগ যায় না। ভাগ যায় কখন? যখন ভাগশেষ শূন্য হয়। যেমন এখানে ভাগশেষ শূন্য হয়েছে, তার মানে 2000কে 400 দিয়ে ভাগ গেছে, কিন্তু এখানে 2024কে 400 দিয়ে ভাগ যায় না। তাহলে কেমনে এটা লিপ ইয়ার? এই লিপ ইয়ার হওয়ার আরো একটা শর্ত আছে, যে শুধু 400 দিয়ে ভাগ গেলে হবে তা না। সেকেন্ড শর্তটা কি? সেকেন্ড শর্তটা হচ্ছে, যদি ওই বছরটাকে 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, এবং একই সাথে এন্ড দিলাম আমি, এন্ড মানে এবং, যদি ওই বছরটাকে 100 দিয়ে ভাগ না যায়। কথাটা কিন্তু দেখো, এখানে দুইটা শর্ত। আমরা অনেক সময় কোনো কিছু করার জন্য দুইটা শর্ত বলি না, যে হ্যাঁ ঠিক আছে তোমার অপরাধ মাফ করা হবে তুমি যদি এই কাজটা করো এবং এই কাজটা করো, মানে তোমাকে দুইটা কাজই করতে হবে। ঠিক আছে, তোমার অপরাধটা মাফ করা হবে তুমি যদি এই কাজটা করো এবং এই কাজটাও করো। এবং মানে কি? এবং মানে হচ্ছে দুইটাই করতে হবে। আর বা মানে কি? যে কোনো একটা করতে হবে। যেমন আমি যদি বলতাম হ্যাঁ ঠিক আছে তোমার অপরাধ মাফ করা হবে তুমি যদি এই কাজ করো বা এই কাজ করো, এর মানে কি? দুইটার যে কোনো একটা করলেই হবে। তা আমি যদি বলি তোমার অপরাধ মাফ করা হবে যদি তুমি এই কাজও করো এবং এই কাজও করো, তার মানে এবং বললে দুইটা কাজই করতে হয়, আর বা বললে একটা কাজ হইলে হয়। এখানে এবং বলছে মানে এই পাশে যে শর্ত আছে এই পাশে যে শর্ত আছে, দুইটা শর্তই সত্যি হতে হবে। দুইটা শর্তই সত্যি হলে সেটা লিপ ইয়ার হবে। তা আমরা যদি একটু দেখি, দেখো এখানে বলতেছে ওই বছরটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হইতে হবে, মানে 4 দিয়ে ভাগ যেতে হবে। আবার বলছে যে ওই বছরটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হওয়া যাবে না, মানে 100 দিয়ে ভাগ যেতে পারবে না, 100 দিয়ে ভাগ যেতে পারবে না। তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে 100 দিয়ে ভাগ যেতে পারবে না বলছে, যেমন আমি একটা সালের কথা বলি, যেমন 2024 এটা আমরা লিপ ইয়ার দেখছি। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই 2024 4 দিয়ে ভাগ যায়, দেখো 4 5 20, এখানে 2 নামবে, আবার একটা শূন্য দিয়ে এখানে আমরা 4 নামাবো, 4 6 24। এই যে ভাগশেষ সর্বশেষ শূন্য হয়েছে, কিন্তু ঠিক আছে ভাগশেষ কিন্তু শূন্য হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তার মানে এই শর্তটা মানছে। এখন এই শর্ত মানলে তো হবে না, ওই শর্ত মানতে হবে যে 100 দিয়ে ভাগ যাবে না। তা আমরা এই 2024কে 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করলে প্রথমে 2 বাদ যাবে, 200, এখানে 2 নামবে আর 2 থাকবে, আর এখানে 4 নামবে। 100 দিয়ে তো 24 এর কাছে যায় না, যায় 124 এর কাছে যায় যায় না, তার মানে 100 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে দুইটা শর্তই মানছে, যে 4 দিয়ে ভাগ গেল 100 দিয়ে ভাগ গেল না, তার মানে 2024 সাল লিপ ইয়ার। কেন? কারণ শর্তই বলছে 4 দিয়ে যেতে হবে, 100 দিয়ে যাওয়া লাগবে না, 100 দিয়ে যাওয়া যাবে না। তো তার মানে 24 সাল লিপ ইয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন এরকম একটা এক্সাম্পল দেখা, যেমন এখন চলতেছে 2024। আচ্ছা, সো কোনো এক সময় তো আসবে, মনে করো যে হচ্ছে আমি সালটা নিয়ে আসি, মনে করো যে 2100 সালটা নিয়ে আসি, ঠিক আছে 2100, এই যে 2100 সাল, এই 2100 সালে কি ঝামেলা দেখো। 2100 সাল এটা লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার আমাকে বলো তো সবাই। 2100 সাল দেখি তোমরা আমাকে একটু বলো, 2100 সাল কি লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার? এই যে কয়দিন পরে 2100 সাল হবে, কয় বছর পরে? এখন চলতেছে কি 2026, তাই তো? 74 বছর পরে 2100 সাল আসবে, 74 বছর পরে 2100 সাল। তো 4 বছর পর পর হিসাব করলে কিন্তু 2100 সাল লিপ ইয়ার হওয়ার কথা।
তাই না? একটা চিন্তা যদি করো তুমি, দেখি আসলে লিপ ইয়ার হয় কিনা। যেমন 2024 লিপ ইয়ার ছিল, 24-এর পরে হবে 28, 28-এর পরে হবে 32, 32-এর পরে হবে 36, 40, ঠিক আছে, 44, 48, 52, তারপরে হবে 56, 60, তারপরে হচ্ছে তোমার 64, 68, 72, 72-এর পরে হবে 76, 80, 84, তারপরে হচ্ছে তোমার 84-এর পরে হচ্ছে 88, 88-এর পরে হবে তোমার 92, তারপর হবে 96, 100। তাহলে দেখো এগুলো কিন্তু 2000 সালের কথা বলতেছি, সব 2080 সাল, 2084 সাল, 2088 সাল, 2092 সাল, 2096 সাল এবং ফাইনালি 2100 সাল। আল্লাহ আমাদেরকে ততদিন পর্যন্ত বাঁচায় রাখুক, নেক হায়াত দান করুক, আমিন। ঠিক আছে, তো এখন দেখো এখানে আমরা যদি একটু দেখি, এখানে আমরা যদি দেখি যে ভাই 24 সাল লিপ ইয়ার আমরা দেখছি, 28 সালে আমরা দেখলাম যে লিপ ইয়ার হবে, 32 সালেও লিপ ইয়ার হবে, 36 সালেও লিপ ইয়ার হবে, কিন্তু 2100 সাল এটাও তো হিসাব করলে 4 বছর পর পর, আমরা কি বলতেছিলাম যে 4 বছর পর পর লিপ ইয়ার হয়, তাহলে হিসাব করলে 2100 সালেও কিন্তু লিপ ইয়ার হওয়ার কথা, কারণ 4 বছর পর পর হিসাব করলে 2100 সালেও কিন্তু লিপ ইয়ার হওয়ার কথা, কিন্তু 2100 সাল লিপ ইয়ার হবে না, আসলেই হবে না। তুমি দেখো এই যে আমরা এখানে ক্যালেন্ডারটা যদি দেখি 2100 সাল কি লিপ ইয়ার হয় কিনা, এই যে দেখো আমি এখানে কি আইসা রাখছি, এগুলা মেজাজটা খারাপ হয় না। ওকে, এই যে দেখো আমরা এখানে হচ্ছে মনে করে এই যে দেখো 2096 সালটা আমরা আগে একটু দেখি, 2096 সাল, এই যে 96 সাল লিপ ইয়ার হবে, 96 সাল লিপ ইয়ার হবে। এই যে দেখো ফেব্রুয়ারি মাস দেখো 29 দিন, এই যে 29 দিন আছে, 28, 29 দিন আছে, কিন্তু 96 সালের পরে আমরা যদি 96 সালের পরে এই যে 2100 সালে যাই, 2100 সালে, এই যে দেখো 2100 সালে আসলাম, 2100 সালে এসে এখানে ফেব্রুয়ারি মাসটা যদি আমি দেখি, দেখো 96 4 বছর পরে তো 2100 সাল হয়, তাহলে 2100 সাল তো 29 দিন হওয়ার কথা, কিন্তু 28 দিন হয়েছে, দেখছো? তার মানে এইখানে আবার তোমার ঝালেমা আছে। তাহলে কোন বছর হবে দেখি তো, 2100 সালের পরে বা 2101 সালে কি হয়, 2101 সালে ফেব্রুয়ারি মাস না, ওইটা হচ্ছে তোমার 28 দিনে, তাহলে ওইটা গিয়ে পড়বে মনে হয় 2100 কত সালে পড়বে, 2104 সালে, দেখি 2104 সালের ফেব্রুয়ারি মাস, ইয়েস 2104 সালে, তার মানে 8 বছর পর তখন লিপ ইয়ার হবে, বুঝতে পারছো? তখন কিন্তু 8 বছর পর লিপ ইয়ার হবে, অর্থাৎ একবার হবে 1996-তে আর এর পরের বার হবে 2104 সালে। আচ্ছা এখন আমরা দেখি 2100 সাল কেন লিপ ইয়ার হচ্ছে না। দেখো প্রথমত 2100 সাল সরাসরি 400 দিয়ে ভাগ দেন, আমরা প্রথম শর্তটা আমরা আগে যদি দেখি, 2100 সাল এটাকে আমরা 400 দিয়ে যদি আমরা ভাগ করি, এটা প্রথমে সরাসরি 400 দিয়ে ভাগ যায় না, ঠিক আছে, কারণ 5 বার যাবে, 5 বার গেলে 2000 হবে, এরপরে 100 ভাগ বাকি থাকে, 100-র কাছে তো 400 যাবে না, তার মানে প্রথম শর্তটা মানলো না। আচ্ছা ঠিক আছে, প্রথম শর্ত না মানলেও আমাদের হোপ আছে যে দ্বিতীয় শর্তটা মানবে কিনা। তো দ্বিতীয় শর্ত হচ্ছে 4 দিয়ে ভাগ যেতে হবে, এটা কি এসেছে, ওকে, দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের 4 দিয়ে ভাগ যেতে হবে এবং 100 দিয়ে ভাগ যাওয়া যাবে না। আমরা যদি 2100 সালটাকে দেখি, এটা কি 4 দিয়ে ভাগ যায়, দেখি তো, 4 দিয়ে দিলে 4 5 20, এখানে 1 থাকবে, 0 নামবে, 4 দুগুণে 8, তাহলে এখানে 2 নামবে, মানে বিয়োগ করলে 2 থাকবে আর এই শূন্যটা নামবে, 4 20 হয়ে গেছে, 4 5 20, ওয়াও 4 দিয়ে তো যাচ্ছে ভাই, 4 দিয়ে তো যাচ্ছে, কিন্তু 4 দিয়ে যাইলেই হবে না, 100 দিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে, যাওয়া যাবে না। তাহলে এখন দেখি তো 2100 সালকে কি 100 দিয়ে যায়, অবশ্যই যাবে 2100 সালকে 100 দিয়ে, এই যে 100 দিয়ে দিলে প্রথমে 2 বার যাবে 200, এরপরে এখানে 10 বাকি থাকবে আর এই শূন্যটা নামবে, এবার একবার যাবে 100, শূন্য, 100 দিয়ে তো যায়, কিন্তু কথা শর্তে হচ্ছে যাওয়া যাবে না, ভাগশেষ শূন্য হওয়া যাবে না। সো অনেক টাইম নিয়ে বুঝেছি, এই জিনিসটা একটু মজার আর কি, আমরা অনেকে ওই ভুল বলে আর কি, যে 4 দিয়ে ভাগ গেলেই কি মনে করে যে 4 দিয়ে ভাগ গেলেই সেটা লিপ ইয়ার, না 4 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার না, 4 দিয়ে ভাগ যেতে হবে, 100 দিয়ে যাওয়া যাবে না। আবার আরেকটা হতে পারে যে সরাসরি 400 দিয়ে ভাগ গেলেই হয়, ঠিক আছে। তো আশা করি তোমাদের বুঝাইতে পারলাম যে কোনটা লিপ ইয়ার হয়, কোনটা লিপ ইয়ার হয় না। তো লিপ ইয়ারের শর্ত আমাদের দুইটাই চেক করতে হবে, ঠিক আছে, এটাও চেক করা লাগবে, এটাও চেক করা লাগবে, দুইটাই চেক করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। ওকে, তো আসো আমরা এখন এই শর্তটা, তাহলে আমরা যদি একসাথ করি শর্তটা, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় একটু ভালো করে দেখো, ব্যাপারটা কেমন দাঁড়ায় একটু দেখাই। তাহলে প্রথম শর্ত হচ্ছে কি, ইয়ার এটাকে মড করব 400 দিয়ে,
এটাকে মড 400 দিয়ে করলে ইকুয়াল ডাবল ইকুয়াল দিতে পারো, ডাবল ইকুয়াল 0। ডাবল ইকুয়াল মানে চেক করা হচ্ছে যে শূন্য কিনে আর কি। এই যে এটা হচ্ছে একটা শর্ত। আর আরেকটা শর্ত হচ্ছে কি এইটা। এবার এই শর্তটা আমরা লিখি যে ইয়ার mod 4 equals 0 and year mod 100। এই নট ইকুয়ালটা না, এই যে নট ইকুয়াল যেটা, এটাকে এভাবেও লেখা হয় নট ইকুয়াল, ঠিক আছে? এটা সি প্রোগ্রামিং এর ভাষা যদিও, বাট এটাকেও জেনারেলি ভাবেও লেখা হয় যে নট ইকুয়াল, ঠিক আছে? 0, যে শূন্য হইতে পারবে না, এটা আরেকটা শর্ত। তাহলে দেখো এখানে কয়টা শর্ত হইলো? দুইটা শর্ত। এই যে এটা একটা শর্ত আর এই পুরোটা একটা শর্ত। এখন এই দুইটা শর্ত যে কোনো একটা মানলেই হয়, হয় 400 দিয়ে ভাগ যাবে এটা মানলেই হয়, অথবা এই যে এটা মানলেই হয় যে 4 দিয়ে ভাগ যাবে 100 দিয়ে ভাগ যাবে না। এই দুইটা যে কোনো একটা মানলে হয়, দুইটা কিন্তু মানতে হয় না, ঠিক আছে? যেমন 2024 সাল, 2024 সাল কাকে মানতেছে? 2024 সাল কিন্তু এটাকে মানতেছে না, 2024 সাল আবার এটাকে মানতেছে। একটাকে মানলেই হচ্ছে, হয় এই ব্র্যাকেটের মানটাকে মানতে হবে, না হয় এই ব্র্যাকেটের ভিতরে হিসাবটাকে মানতে হবে। যে কোনো একটাকে মানলেই হবে। তার মানে এখানে আমরা লিখবো অর, মানে অথবা, যে কোনো একটা মানলেই হবে, হয় এই শর্ত অথবা এই শর্ত, যে কোনো একটা মানলেই কিন্তু আমাদের লিপ ইয়ার। যেমন 24 সালের কথা বললাম, 2024 সাল, 2024 সাল হচ্ছে এই শর্তটা মানতেছে। ওকে, 2024 সাল আমাদের এই শর্তটা মানতেছে। ওকে, সো এই হচ্ছে কথা। তো আমাদের এইটা হচ্ছে লিপ ইয়ারের আসলে ফাইনাল, লিপ ইয়ারের যে আমাদের ফাইনাল শর্তটা, সেই শর্তটা হচ্ছে আসলে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে লিপ ইয়ারের ফাইনাল শর্ত। একটু ভালো করে দেখে নাও, নোট করে নাও, ঠিক আছে? অনেকে এটা জানো ভালো, আবার অনেকে জানো না, সেই জন্য জানানো আর কি। আচ্ছা, এখন আসো এটার আমরা হচ্ছে কোডটা করব কিভাবে, ঠিক আছে? এটার কোডটা কিভাবে? তাহলে 2000 সাল কিভাবে লিপ ইয়ার হলো? ওই যে 2000 সালে এই শর্ত মানছে ভাইয়া, 2000 সাল তোমার এই শর্তে লিপ ইয়ার হয় না, ঠিক আছে? একজনে ভালো প্রশ্ন করছো, তবে ক্লাসে মনোযোগ দাও না, এই জন্য তুমি অ্যান্সার করতে বুঝতে পারো নাই। দেখো 2000 সালকে 4 দিয়ে ভাগ যায়, শূন্য হয়, তোমার কথা হচ্ছে ঠিক আছে, কিন্তু 2000 সালকে তো 100 দিয়েও ভাগ যায়, কিন্তু শর্ত তো বলা আছে 100 দিয়ে ভাগ যাবে না, তাহলে তো 2000 সাল লিপ ইয়ার হয় না। তো সমস্যা কি? ওই শর্ত তো মানে, বললাম না একটা শর্ত মানলেই হবে, হয় এই শর্তটা মানতে হবে, না হয় এই শর্ত। 2000 সালকে তো 400 দিয়ে ভাগ যায়, 400 দিয়ে ভাগ গেলে তো লিপ ইয়ার। বুঝতে পারছো? 2000 সালকে তো 400 দিয়ে ভাগ যায়, 400 দিয়ে ভাগ গেলে তো লিপ ইয়ার। ওকে, আর 2100 সাল আমরা যেটা দেখছি, 2100 সাল এটাকে এই শর্তটাও মানে না, এই শর্তটাও মানে না, দুইটার একটাও মানে না, এই জন্য 2100 সাল লিপ ইয়ার না। আচ্ছা, এখন আসো এটার অ্যালগরিদম ফ্লোচার্টটা করে আমাদের ক্লাসটা শেষ করবো আমরা। ওকে, সো এটার অ্যালগরিদম ফ্লোচার্টটা আমরা করি। সো প্রথমে আমরা অ্যালগরিদমটা ফ্লোচার্টটা করি। তো ফ্লোচার্ট করলে আমরা শুরুর হিসাব, প্রথমে শুরুতে আমরা কি লিখবো? এই শুরুতে আমরা এখানে লিখবো স্টার্ট, তারপরে হচ্ছে ইনপুট হিসাবে কাকে নিব? এই ইয়ারকে নিব, ঠিক আছে? কারণ বছরটা আমাকে তো দিতে হবে, কত সাল আপনি জানতে যাচ্ছেন, লিপ ইয়ার কি লিপ ইয়ার না? 2000 সাল, 2004 সাল, 2008 সাল, 12 সাল, কত সাল জানতে যাচ্ছেন? আমি তো জানি না। তো এই ইয়ার মানে হচ্ছে ওই বছরটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো এটার নাম তুমি ইয়ার দিতে পারো, ওয়াই দিতে পারো, এন দিতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটা লেখো এটার নামটা আর কি, ঠিক আছে? যে বছরটার নাম আর কি, তুমি এই ইয়ার লিখতে পারো, এন লিখতে পারো, এবিসি লিখতে পারো, তোমার নামও লিখতে পারো। সো ইয়ার কথাটা মানানসই, এই জন্য আমরা ইয়ারটা লিখি। তো আমাকে ইনপুট হিসাবে কি নিতে হবে? ইনপুট হিসাবে আমরা ইয়ারকে নিব, ঠিক আছে? যে ইনপুট, এই দেখো ইনপুটে সামান্তরিক চিহ্ন হবে, ইনপুট, এটাতে আমরা ইয়ারটাকে নিব। ওকে, এবার আমরা শর্ত লিখবো। এই যে শর্ত, এই শর্তটা একটু বড় শর্ত, লিখতে হবে, তোমার কিছু করার নাই। আমি আর এখন এত কষ্ট করে লিখতেছি না, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি। এখানে এই শর্তটা কোত্থেকে আসবে? এই শর্তটা হচ্ছে এই যে এটা আসবে এখানে। ওকে, এই শর্তটা তুমি এখানে লিখবা যে ইফ, এরপরে তুমি এটা এক লাইনে না লিখতে তুমি 2 লাইনে লিখবা, সমস্যা নেই। এখানে যেভাবে আছে ঠিক সেভাবে এই শর্তটা লিখবা, ঠিক আছে? এটা ব্র্যাকেটে লিখবা, এরপর অর লিখবা, এরপরে এতটুকু ব্র্যাকেটে লিখবা, ঠিক আছে? তো এখানে ওই শর্তটা হবে, এই যে শর্তটা এখানে হবে। এখন এই শর্তটা যদি সত্যি হয়, ইয়েস হয়, শর্তটা যদি সত্যি হয়, তাহলে আমরা কি বলবো? শর্তটা সত্যি হলে এটা অবশ্যই লিপ ইয়ার, রাইট? শর্তটা সত্যি হলে কি লিপ ইয়ার। তার মানে আমরা এখন এখানে আউটপুটটা বলে দিব, ঠিক আছে? যে প্রিন্ট লিপ ইয়ার মানে এটা অধিবর্ষ। কারণ এই শর্ত সত্যি মানে কি, হয় এটা সত্যি হয়েছে, না হয় এটা সত্যি হয়েছে। একটা না একটা সত্যি হয়েছে, মাস্ট, হয় এটা সত্যি হয়েছে, না হয় এটা সত্যি হয়েছে, যে কোনো একটা সত্যি হয়েছে, এই জন্য ইয়েস। কারণ অর মানে কি? অর মানে হয়
হয় এটা সত্যি হইতে হবে, না হয় এটা, যে কোনো একটা হইলে হবে। আমি তোমাকে বলছি অর মানে হচ্ছে বা মানে হচ্ছে যে কোনো একটা হইলে হবে। আমি তোমাকে বললাম আমি তোমার অপরাধ ক্ষমা করে দিলাম যদি তুমি এই কাজটা করো বা ওই কাজটা করো, তার মানে যে কোনো একটা করলেই হয়েছে। তো এখানে অর বলছি মানে হয় এটা করতে হবে, না হয় এটা করতে হবে, যে কোনো একটা করলেই হবে। হয় এই ব্র্যাকেটের কাজটা করতে হবে, না হয় এই ব্র্যাকেটের কাজটা করতে হবে। তো ইয়েস মানে কি? ইয়েস মানে হচ্ছে হয় সে এই ব্র্যাকেটের কাজটা করে সত্যি পাইছে, না হয় এই ব্র্যাকেটের কাজটা করে সত্যি পাইছে। তো একটা না একটা যেহেতু সত্যি পাইছে, ইয়েস যেহেতু হয়েছে, তার মানে এটা লিপ ইয়ার। আর যদি নো হয়, এই শর্তটা যদি নো হয়, নো মানে কি? নো মানে এই দুইটার একটাও সে সত্যি পায় নাই, ঠিক আছে? নো মানে কি? নো মানে হচ্ছে এটাও সত্যি পায় নাই, এটাও সত্যি পায় নাই। অথবা মানে আমি তো বলছি যে যে কোনো একটা করলেই হবে, কিন্তু যদি কোনোটাই না করো তাহলে তো আবার সমস্যা। সো নো কখন হবে? নো হবে যদি এটাও মানো না, এটাও মানো না, কোনোটাই মানতেছো না তুমি। যেমন হতে পারে এই 2026 সাল, 2026 সাল এই শর্ত মানবে না, এই শর্ত মানবে না। বুঝতে পারছো? তো 2026 সাল কোনোটাই মানতেছে না, তো নো দুইটার একটা হচ্ছে না, মানে নো হয়ে যাচ্ছে। সো নো হলে তখন আমি প্রিন্ট করব কি? নো হলে তখন আমি প্রিন্ট করব যে প্রিন্ট নট লিপ ইয়ার, প্রিন্ট নট লিপ ইয়ার। শেষ। তাহলে এখন এই দুইটাকে আমি এখন শেষ করে দিব, ইন্ড করে দিব। আমার যেহেতু দুইটা আউটপুট পেয়ে গেছি, এখন আমি এখানে ইন্ড করে দিব, এই যে ইন্ড করে দিলাম, ইন্ড। এখন এটার অ্যালগরিদম আগেরটার মতো, আমরা আগের বার যেরকম অ্যালগরিদম করছি হুবহু সেম। প্রথমে স্টেপ 1-এ আমরা লিখবো যে স্টার্ট, তারপর স্টেপ 2-তে আমরা ইনপুট নিব, ইনপুট কি নিছি আমরা? ইয়ারকে আমরা ইনপুট নিলাম। আচ্ছা, এবার আসি স্টেপ 3। স্টেপ 3-তে আমরা শর্তটা লিখবো, ঠিক আছে? যে ইফ, এরপরে আমরা এই যে এই ঘরের মধ্যে শর্ত লিখবো। এখানে ঘর দিব না, ঘর দিয়ে আমি বুঝাচ্ছি যে ইফের পরে এখানে আমরা এই যে এই শর্তটা লিখবো, এই যে এখানে যে শর্তটা আছে এই শর্তটা লিখবো। এই শর্ত লেখার পরে এই শর্ত যদি ইজ ইয়েস হয়, যদি শর্তটা সত্যি হয়, তাহলে এটাকে আমরা ধরলাম 1 নাম্বার স্টেপ, এটাকে 2 নাম্বার ধরলাম, এটাকে 3 নাম্বার ধরলাম, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে সর্বশেষ 6। তো এখন 3 নাম্বারের শর্তটা যদি ইয়েস হয় তাহলে সে 4 যাবে। তো এটা যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো যে দেন গো টু স্টেপ 4। এই যে এই শর্তটা 3 নাম্বারের শর্তটা সত্যি হলে স্টেপ 4-এ যাও। আর আদারওয়াইজ যদি সত্যি না হয়, আদারওয়াইজ কোথায় যাবে? নো হলে কোথায় যাবে? স্টেপ 5-এ। গো টু স্টেপ 5, ঠিক আছে? এই যে স্টেপ 5, গো টু স্টেপ 5। ওকে, তাহলে এখন আসি স্টেপ 4 লিখবো আমরা। স্টেপ 4 আমরা কি লিখবো? স্টেপ 4-এ হচ্ছে প্রিন্ট লিপ ইয়ার। তাহলে আমরা এখানে লিখে দিব যে প্রিন্ট বা আউটপুট লিপ ইয়ার, লিপ ইয়ার। এখন লিপ ইয়ার লিখে শেষ না, ওই মনে আছে আগের সমস্যা আমি বলছিলাম, এই প্রিন্ট লিপ ইয়ারের পরে 4 নাম্বারের পরে কোথায় চলে যাচ্ছে? দেখো তো ডাইরেক্ট 6-এ চলে যাচ্ছে। এই যে 4-এ যদি কেউ আসে, 4-এর পরে কি সে 5-এ যাবে? না, 4-এর পরে সে এসে ইন্ড হয়ে যাবে। তাহলে এখানে তোমাকে বলে দিতে হবে যে দেন গো টু স্টেপ 6, কারণ স্টেপ 6 হচ্ছে ইন্ড। এই যে স্টেপ 6 লাস্টে থাকবে, এই যে স্টেপ 6 এটা হবে ইন্ড, শেষ হয়ে যাবে। আর স্টেপ 5 মাঝখানে কি হবে? স্টেপ 5 সেটা হবে তোমার এই প্রিন্ট নট লিপ ইয়ার, প্রিন্ট নট লিপ ইয়ার। শেষ। এটা একদম আগেরটার মতো হুবহু, ঠিক আছে? দেখো শর্ত প্রথমে স্টার্ট, ইনপুট, এবার এই যে শর্তটা লিখবে, এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ এই পুরো শর্তটা এখানে লিখবো। এই শর্তটা যদি সত্যি হয় তাহলে চলে যাও স্টেপ 4-এ। এই যে স্টেপ শর্তটা সত্যি হলে স্টেপ 4-এ এসে বলবো লিপ ইয়ার, তারপর বলতেছে স্টেপ 6-এ যাও। স্টেপ 6 মানে এন্ড, শেষ হয়ে যাবে। আর যদি নো হয়, যে শর্তটা যদি নো হয় মানে আদারওয়াইজে যায়, আদারওয়াইজে বলতে স্টেপ 5-এ যাইতে, তাহলে স্টেপ 5-এ আসবো, এসে বলতেছে নট লিপ ইয়ার, এরপরে কিছু বলা নাই মানে সে অটোমেটিক ইন্ডে যায়, ইন্ড হয়ে যাবে, ঠিক আছে? আগেরটার মতোই। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? জায়গা হবে? হ্যাঁ, হবে না কেন? তুমি এক পেজে লিখবা, এক লাইনে তোমার লাইন এটা এক লাইনে লিখতে হবে এমন তো কোনো কথা নাই। তুমি 2 লাইনে লেখো, 3 লাইনে লেখো, সমস্যা নাই। ভাই সি প্রোগ্রাম কবে করাবেন বলো? এতক্ষণ ধরে এত কিছু পড়ানোর পরে এখন যদি বলো সি প্রোগ্রাম কবে পড়, এটা শেষ হোক না, এগুলো শেষ হোক, তোমার অ্যালগরিদম ফ্লোচার্ট বুঝো, হয়তো আর একটা ক্লাস আমি সি করাবো, তারপর সি প্রোগ্রাম শুরু করে দিব। অ্যালগরিদম ফ্লোচার্টটা আর একটু ক্লিয়ার হোক না, তাই না? আলাদাভাবে করাবেন, আলাদাভাবে না। তখন আমি এই যে যেমন লিপ ইয়ারের শর্তটা এখন খুব ভালোভাবে ব্যাখ্যা করে বুঝাইছি, তখন কিন্তু আমি খুব ভালোভাবে ব্যাখ্যা করে বুঝাবো না, ঠিক আছে?
দুইটা ডায়মন্ড, একটা ডায়মন্ড, দুইটা, এটাকে আবার অনেক সময় ভেঙে ভেঙেও করে, ঠিক আছে? এটাতে একটা লেখা পরে একটা লেখা, ওটা হুদাই বড় হয়, এত বড় করে আমরা করব না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো সবাই। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত অন্যান্য প্রবলেম যেগুলো আছে সেগুলো দেখব। আর তোমরা যদি পারো তোমরা এগুলো নিজেরা দুইটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, এগুলো হচ্ছে তোমরা নিজেরা একটু দেখে নিতে পারো, চাইলে কোনো সমস্যা নাই। আর যেটা বলতেছি, আমি এখন সমস্যাগুলো অনেক ভালোভাবে, যেমন লসাগু, সরি লিপিয়ারটা, এটা অনেক সময় নিয়ে এটার সমস্যাটা বিশ্লেষণ করছি, কখন লিপিয়ার হবে কখন লিপিয়ার হবে না। সি প্রোগ্রামে কিন্তু আমি সেটা বলবো না, আমি তখন ডাইরেক্ট এই শর্তটা বলে দিব তখন। আর এই শর্তটা কোত্থেকে আসছে সেটা আমি আজকের ক্লাসে ব্যাখ্যা করছি। তো এই জন্যই আর কি, যে প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। ওকে, তো সবাই ভালো থাকো। আর যেগুলো পড়াই সেগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করো, কাইন্ডলি বাসায় একটু প্র্যাকটিস করো। পঞ্চম অধ্যায় আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে একটু আগাও, ইনশাল্লাহ আর কঠিন কিছু মনে হবে না, ঠিক আছে? তুমি যত ভয় পাচ্ছ পঞ্চম অধ্যায়, তত ভয়ের কিছু নাই, ঠিক আছে? তো আমরা এই যে এইরকম যখন আমরা একটা পর্যায়ে চলে যাবো, আর 2টা 3টা 4টা ক্লাস পরে, এই সপ্তাহে আরো 4টা ক্লাস হবে, তাই না? সোমবারে 2টা ক্লাস, বুধবারে 2টা ক্লাস, এই 4টা ক্লাসের পরে আমাদের একটা স্টেজ চলে আসবে, মানে আমরা সবাই একটা পজিশনে চলে আসব। তখন আমরা পরের সপ্তাহ থেকে আমরা কিন্তু এই সিকিউ প্রশ্নগুলো সলভ করতে পারবো, আমাদের জন্য তখন সবার জন্য ইজি হবে, ঠিক আছে? সবার কথা চিন্তা করে আমি কিন্তু ক্লাসটা নিচ্ছি। ওকে, শর্ত 2টা দেখাতে হবে না? হ্যাঁ, শর্ত 2টা বলতে কি, যে এখানের মধ্যেই তুমি এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে এখান পর্যন্ত এই পুরো লাইনটাই এই শর্তের মধ্যে লিখবা, তাহলেই হবে। তুমি আলাদাভাবে আরেকটা শর্ত লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, একটু ভালোভাবে বাসায় পড়ালেখা করো, নিজেরা একটু এক্সপ্লোর করো। কোনো জায়গায় তুমি হয়তো একটু কম বুঝছো, সেটা বইটা একটু ঘাটো, ইউটিউব একটু ঘাটো, বা সমস্যা নাই তো, তুমি আরো বেশি জানবা, আরো বেশি শিখবা, ঠিক আছে? একটু ঘাটো, একটু পড়ো, নিজের আগে নোট থাকলে সেই নোটটার সাথে মিলাও। অনেক জায়গায় তুমি দেখবে এখানে 2টা শর্ত ব্যবহার করা হয়েছে, হ্যাঁ সেভাবেও করা যায়, কিন্তু এটা থেকে এটা আমি মনে করি সহজ, এবং এইভাবে করলেই তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে, এভাবে তুমি করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এন্ড দেওয়া আছে শুভ দাস, এখানে দেখা যাচ্ছে না বোর্ডে এই জায়গা, এন্ড দেওয়া আছে, যে লাস্টে এখানে এন্ড দেওয়া আছে, এই যে এন্ড দেওয়া আছে, ওই যে স্টেপ 6 নিচে কাটা গেছে আর কি, এন্ড দেওয়া আছে। আরে উপরে উঠোস না ভাই, এখন তো হারাই গেছে। এই যে এন্ড দেওয়া আছে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম।